আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টিগ্রেশনের একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব, ইন্টিগ্রেশনের মাধ্যমে কোনো জিনিসের এরিয়া বের করা। তো ঠিক আছে, আমরা শুরু করতেছি। এরিয়া আন্ডার কার্ভ। প্রথমত এটার একটু বেসিকটা দেখে আসি যে ইন্টিগ্রেশনের মাধ্যমে কিভাবে কোনো জিনিসের এরিয়া বের করে। এটা আমাদের যে কোনো একটা ফাংশন, ধরে নিলাম এটা y ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন। আমরা সাধারণত এদিকে এক্স আর এদিকে y নেই। y বলতে আমরা এফ অফ এক্স বোঝাচ্ছি যে এক্স এর একটা ফাংশন। এখন আমরা এই জায়গাটার এরিয়া বের করতে চাচ্ছি। আমরা প্রথাগত যত জ্যামিতি শিখছি, জ্যামিতির মাধ্যমে কোনো কার্ভ, এই টাইপের কোনো কার্ভের ক্ষেত্রফল আমরা বের করতে পারি না। আমরা বৃত্ত, তারপর হচ্ছে উপবৃত্ত, এই টাইপের জিনিসগুলা, অথবা যে কোনো স্ট্রেট লাইনের মাধ্যমে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র, সামান্তরিক, এই টাইপের জিনিসগুলোর আমরা ক্ষেত্রফল বের করতে পারি। কিন্তু যখন এরকম কাজ চলে আসে তখন আসলে আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করা লাগে। সেটার আইডিয়াটাকে একটু দেখি কিভাবে ইন্টিগ্রেশনের মাধ্যমে এগুলো সলভ করে। তো আমরা ধরে নিলাম এটা একটা পয়েন্ট এক্স ইকুয়াল এ, এখানে এক্স এর মান এ আর এটা হচ্ছে এক্স ইকুয়াল বি। যেহেতু আমরা এটার এরিয়া বের করতে পারি না, আমরা এখানে খুব একটা ছোট করে আয়তাকার পাতলা পাত কেটে নেই, খুবই ক্ষুদ্র একটা পাতলা পাত কেটে নিলাম। তো এই জিনিসটার দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, ধরে নিলাম একটা ক্ষুদ্র অংশ ডিএক্স। ওয়াই এর দিকে যেহেতু আমরা পুরাটাই নিছি, এটাকে আমরা ওয়াই বললাম বা এফ অফ এক্স। তাহলে যদি এটা খুব ছোটভাবে কাটি, এই জিনিসটা একটা আয়তক্ষেত্রের মতো আচরণ করবে। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওয়াই ইন্টু ডিএক্স। তাহলে এটা আমি এতটুকুর এরিয়া পাবো। এখন যদি আমি এটার এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে আমরা পুরো জায়গাটার এরিয়া পেয়ে যাব। এটাকে আমরা অনেক সময় এভাবেও প্রকাশ করি, এ থেকে বি, ওয়াই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এফ অফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স ডিএক্স। এভাবে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কোনো একটা জায়গার এরিয়া বের করতে পারি। তাহলে এ থেকে বি ওয়াই ডিএক্স, এভাবে হচ্ছে আমরা, এগুলার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ট্রিপ। উলম্বভাবে কেটে আমরা ক্ষেত্রফল বের করলাম। এখন এটা কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখে আসি। আমরা আগে একটু কনসেপ্টগুলো একটু বুঝে আসি এক এক করে, পরে আমরা এগুলা অ্যাপ্লাই করবো। আর এগুলা বোঝার জন্য ছোট ছোট একটা একটা করে উদাহরণ নিচ্ছে। যেমন এটা একটা স্ট্রেট লাইন, ধরে নিলাম ওয়াই ইকুয়াল এক, একটা সহজ জিনিস একটু দেখি। এখন আমি এটার এতটুকুর এরিয়া বের করতে চাচ্ছি, এক্স ইকুয়াল 2 পর্যন্ত এই এরিয়াটা আমাদের বের করতে হবে। তো আমরা এটা যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে চাই তাহলে কেমন হবে? তা আমি এখানে 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করব, বা যদি পুরো বেসিকটা আমরা আবার আগের মতো চিন্তা করতে চাই, এই ছোট জায়গার ক্ষেত্রফল হচ্ছে ওয়াই ডিএক্স। আমরা যদি 0 থেকে 2 পর্যন্ত পুরোটার ইন্টিগ্রেট মানে সামেশন করি, তার মানে এটা এরিয়া পেয়ে যাব। ঠিক আছে, একটু দেখি। 0 থেকে 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্ষেত্রে এক্স, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স রেখা, মূলবিন্দুগামী সরল রেখা। তার মানে এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। তো আমরা জানি ইন্টিগ্রেশন হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তার মানে আপার লিমিট বসালে এখান থেকে হবে 2 স্কোয়ার মানে 4/2, আর 0 বসালে 0 হবে। তার মানে এই জায়গাটার এরিয়া হচ্ছে 2। আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে একটু টেস্ট করে দেখি এটা আসলেই 2 হয় কিনা এটার এরিয়া। আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওয়াই এর মানটা যেহেতু এক্স এর মান 2, তার মানে ওয়াই এর মানটাও 2 আসবে। তো আমরা দেখলাম এটা ইন্টিগ্রেশনের এরিয়া 2 আসে, এই জায়গাটার ক্ষেত্রফল 2 আসে। ইন্টিগ্রেশনের মাধ্যমেও করা যায়। এখন প্রশ্ন আসতে পারে এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে করে কি লাভ? এটা তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করতে পারি। কথা হচ্ছে এটা তো আমরা ত্রিভুজ বলে বের করতে পারছি। যখন এরকম কার্ভ থাকবে, ইন্টিগ্রেশন সব ক্ষেত্রেই প্রযোজ্য, সেজন্য এটার আইডিয়াটা শেখা আমাদের জন্য জরুরি। আমি আরো কয়েকটা একটু দেখায় দিই যে এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি কিনা। যেমন এখানে আমাদের বললো কথার কথা এরকম একটা প্রবলেম দিল, y ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, এটা x ইকুয়াল 1 এবং x ইকুয়াল 3 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। x ইকুয়াল 1 এবং x ইকুয়াল 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তো y ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, এটা গ্রাফ হচ্ছে এরকম। যাদের এগুলো গ্রাফ সম্পর্কে আইডিয়া নাই, এখান থেকে আনুমানিক দেখে দেখে আপাতত আইডিয়া নেই, অথবা এখানেই এই চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে কিভাবে গ্রাফ আঁকতে হয় বা গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনগুলো, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, তো আমরা ধরে নিলাম এটা আমরা জানি এটা হচ্ছে y ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ। এখন আমাদের x ইকুয়াল 1 এই রেখাটা আর x ইকুয়াল 3 এই রেখাটা, কথার কথা এটা হচ্ছে x ইকুয়াল 1 রেখা, এটা হচ্ছে x ইকুয়াল 3 রেখা, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এবং x অক্ষ দ্বারা, এই যে x অক্ষ দ্বারা এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমাদের আইডিয়া আগের মতো, আমরা খুব একটা আয়তাকার পাতলা পাত কেটে নিব। তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে y dx। এটাকে যদি আমরা 1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে পুরো জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো y এর ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে ই টু দি পাওয়ার x, সেটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। তো
তো EX এর ইন্টিগ্রেশন ভদ্র, এটা EX এর ইন্টিগ্রেট করলে EXই আসে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, একটা জায়গায় 1 বসাই দেবো, তার মানে হচ্ছে E3 মাইনাস E। তো আশা করি বুঝতে পারতেছি এটা আমাদের ত্রিভুজ বা কোনো ধরনের ক্ষেত্রফলের কনসেপ্ট আমরা বের করতে পারতাম না, সেজন্য আমরা এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করলাম। আমাদের কনসেপ্ট 1 হচ্ছে কোনো একটা জায়গার যখন ক্ষেত্রফল বের করতে বলবে x অক্ষের সাপেক্ষে, তখন আমরা y dx এটার মাধ্যমে বের করি। আচ্ছা, তো কনসেপ্ট এবার আমরা একটু 2 নাম্বার কনসেপ্ট একটু দেখি, কনসেপ্ট 1-এর 2। আচ্ছা, এবার যদি আমাদের এরকম কোনো একটা গ্রাফ থাকে, এটা আমাদের y ইকুয়াল f অফ x একটা গ্রাফ, কিন্তু আমাকে বললো y ইকুয়াল c আর y ইকুয়াল d দ্বারা এই যে আবদ্ধ অংশের ক্ষেত্রফল এটা বের করতে বলবো। আশা করি বুঝতেছি এখানে x অক্ষের দিকে ছোট পাতলা পাত কেটে লাভ নাই, এখানে আমরা y অক্ষের দিকে ছোট একটা আয়তাকার পাতলা পাত কেটে নিলাম। এই ছোট অংশটাকে আমি dy বললাম, আর x অক্ষের দিকে যেটা আমি পুরোটাই নিয়েছি সেটা হচ্ছে x। তার মানে এই জায়গাটার এই ছোট আয়তাকার যে ক্ষেত্রফল হবে x ইন্টু dy। এখন এটা তো আমি এই জায়গাটার ক্ষেত্রফল পেলাম, c থেকে d পর্যন্ত যদি তার আমরা ইন্টিগ্রেট করি, c থেকে d পর্যন্ত যদি আমরা তার ইন্টিগ্রেট করি, তার মানে ওই জায়গাটার এরিয়া পেয়ে যাব। বেসিক্যালি ওইটা হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছিলাম, আর এখানে y অক্ষের সাপেক্ষে যখন করতেছি এটা হচ্ছে y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। যদিও আমরা বেশিরভাগ x অক্ষের সাপেক্ষেই করব, কিন্তু এটাও শিখে রাখা জরুরি, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখব y অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করলে সহজ হয়। সেজন্য এরিয়া x dy c থেকে d। আচ্ছা, এখন x এর জায়গায় চাইলে আমরা হয়তো এভাবেও লিখতে পারি, x কে আমরা f ইনভার্স y বলতে পারি, যেটা আমি এই ক্ষেত্রে ধরে নিয়েছি y ইকুয়াল f অফ x, তার মানে x ইকুয়াল f ইনভার্স y। তো এটা হচ্ছে যখন আমরা কোনো জিনিসকে y অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করব, তখন আমরা এভাবে বের করি, তখন y অক্ষের লিমিট লাগবে, y অক্ষের কোথা থেকে কোথায় যাচ্ছি, আর x অক্ষের বেলায় x অক্ষের কোথা থেকে কোথায় যাচ্ছি। তো আমি এটা বোঝার জন্য ছোট একটা উদাহরণ নিচ্ছি। যেমন আমাদের বললো y ইকুয়াল 3x রেখা এবং y ইকুয়াল 1, y ইকুয়াল 2, y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলবো। আচ্ছা, তো y ইকুয়াল 3x, আশা করি বুঝতে পারি একটা মূল বিন্দুকে আমি সরল রেখা, কিন্তু ঢালটা একটু y ইকুয়াল x এর থেকে বড় হবে, এটা হচ্ছে y ইকুয়াল 3x। y ইকুয়াল 1 রেখা, এটা আনুমানিক এইদিকে y ইকুয়াল 1, আর y ইকুয়াল 2 রেখা এইদিকে, আর y অক্ষ হচ্ছে এইদিকে, মানে আমাদের এই জায়গাটার এরিয়া বের করতে বলছে। আমরা 9-10 এর কনসেপ্ট অনুসারে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়েও বের করতে পারবো পার্টিকুলার এই কেসে। আচ্ছা, তো বুঝতেই পারতেছি এখানে এদিকে একটা ছোট পাতলা পাত কেটে নিব, সেটা হচ্ছে x dy, সেটা ইন্টিগ্রেট করব হচ্ছে y ইকুয়াল 1, y ইকুয়াল 2, 1 থেকে 2 পর্যন্ত। এখানে আমাদের x এর মানটা y এর সাহায্যে প্রকাশ করা লাগবে, এখানে x এর মানটা হবে y/3। যেহেতু আমি y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, এখানে রাশিটা y এর রাশিতে করে ফেলবো। আচ্ছা, তো এটা বাকিটা ইন্টিগ্রেশন আমরা পারবো, এটা বোঝানো আমাদের উদ্দেশ্য না, জাস্ট এতটুকু পার্ট বুঝে নিলেই হবে। 1/3 y এর ইন্টিগ্রেশন হচ্ছে y²/2, আপার লিমিট তার মানে 2 বসালে এখান থেকে হচ্ছে 4/2, আর লোয়ার লিমিট 1 বসালে হাফ, আমরা এখান থেকে 2, তার থেকে হাফ গেলে 3/2 কনভার্ট। আমরা যোগ বিয়োগে ভুল না করে থাকলে এখানে হাফ হবে। মূল আইডিয়াটা বুঝলেই হলো যে আমরা কিভাবে বের করতে। তার মানে কনসেপ্ট 1 হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের এরিয়া x অক্ষের সাপেক্ষেও ইন্টিগ্রেট করতে পারি, y অক্ষের সাপেক্ষেও করতে পারি। প্রশ্নের সাপেক্ষে বা কি আমাদের কাছে চাইতেছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা x অক্ষের সাপেক্ষে করব না y অক্ষের সাপেক্ষে করব সেই সিদ্ধান্ত নিব। এবার আমরা 2 নাম্বার কনসেপ্ট একটু দেখি, কনসেপ্ট 2-1। সেটার আইডিয়াটা হচ্ছে এরকম, ছোট একটা উদাহরণ দিই, সাইন এক্স এর গ্রাফ দিয়ে একটু উদাহরণটা দিই, কনসেপ্ট 2 বোঝার জন্য একটু সাইন এক্স এর গ্রাফটা দেখি। তো আমরা জানি সাইন এক্স এর গ্রাফ এরকম হয়, 0 হচ্ছে পাই 180 ডিগ্রি, 2 পাই, 3 পাই, 4 পাই, এরকম। সাইন 90 ডিগ্রি মান 1, এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 180 ডিগ্রি 0, এভাবে চলতে থাকে। আচ্ছা, এখন যদি আমাকে বলে সাইন এক্স এর এরিয়াটা বের করার জন্য 0 থেকে 2 পাই এর জন্য, তো আমরা যদি 0 থেকে 2 পাই পর্যন্ত sin x dx এর ইন্টিগ্রেট করি, দেখবো যে 0 আসবে। কথা হচ্ছে এটা এরিয়া তো 0 না। বেসিক্যালি যখন আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে এরিয়া বের করি, x অক্ষের উপরে থাকলে সে একটা পজিটিভ ভ্যালু দিবে, x অক্ষের নিচে থাকলে নেগেটিভ ভ্যালু দিবে। যেহেতু আমাদের মিশন হচ্ছে এরিয়া বের করা, তাহলে নেগেটিভ বের করলে হবে না। সেকেন্ড টপিকটা কিরকম আমরা এই ব্যাপারটা একটু দেখি। আমাদের যদি এই পুরাটা বের করতে বলে, তাহলে আমরা কি কাজ করব? মূল থিমটা হচ্ছে এরকম, 0 থেকে পাই পর্যন্ত
একবার সাইন এক্সের ইন্টিগ্রেট করব, তাহলে আমি এতটুকুর এরিয়া পেয়ে যাব। আর যখন পাই থেকে 2π পর্যন্ত সাইন এক্সের ইন্টিগ্রেট করব, তখন এই মানটা নেগেটিভ আসবে। এটা পজিটিভ যা আসবে এটা নেগেটিভ তাই আসবে, সেজন্য এখানে মডুলাস দিয়ে দেব। তো এখানে যদি আমরা মডুলাস দিয়ে দিই তাহলে এটা মানটা তো আসবে, এটাকে পজিটিভ আসবে। অথবা আমরা এটা আরেকভাবে করতে পারি, 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করে তাকে 2 দিয়ে গুণ করে দিতে পারি, কারণ এটা সেম। কিন্তু আমাদের মূল কনসেপ্ট যদি এটা শিখা, এই জিনিসটা বুঝে রাখি। আমি কি বলতে চাচ্ছি কনসেপ্টটা একটু দেখি বুঝি কিনা। এটা আমাদের যে কোনো একটা গ্রাফ, আমাদের এখন এরিয়া বের করতে বলছে x ইকুয়াল a থেকে x ইকুয়াল b পর্যন্ত। ধরে নিলাম মাঝের এই বিন্দুটা হচ্ছে c। এখন এটার এরিয়া আমরা কিভাবে বের করবো এটা একটু বুঝে নিই। আমরা এরিয়া বের করবো হচ্ছে a থেকে c পর্যন্ত, এইটার ইন্টিগ্রেট করবো f of x dx, প্লাস c থেকে b পর্যন্ত ইন্টিগ্রেট করবো f of x dx। আচ্ছা, এখানে আমি y না লিখে f of x লিখতেছি, f of x dx, f of x dx, c থেকে b পর্যন্ত। কিন্তু c থেকে b পর্যন্ত এই মানটা নেগেটিভ আসবে। যেহেতু আমি এরিয়া বের করবো, ক্ষেত্রফল, এটাকে পজিটিভ বানানোর জন্য মডুলাস দিয়ে দিই। অথবা এটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি, a থেকে c পর্যন্ত f of x ইন্টিগ্রেট বের করবো। যেহেতু এটার মান c থেকে b পর্যন্ত, এটার মানটা নেগেটিভ আসবে, তার আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে পুরোটাকে পজিটিভ বানিয়ে ফেলতে পারি। যাই হোক, আমরা মডুলাসের কনসেপ্টটাই অ্যাপ্লাই করবো, যে কোনো একটা করি সমস্যা নেই। তার মানে এখানকার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যদি এক্স অক্ষের নিচে কিছু থাকে এরিয়া বের করার সময় সেটাতে আমরা মডুলাস দিয়ে দিব, কারণ আমি ক্ষেত্রফল বের করব। আশা করি এটার আইডিয়াটা বুঝে গেছে। যদি নিচে থাকে সেখান থেকে এরিয়া বের করার জন্য মডুলাস দিয়ে দেবো। পুরোটা একত্রে না বের করে এ থেকে সি পর্যন্ত অত পজিটিভ দিবে চিন্তার কারণ নেই, সি থেকে বি পর্যন্ত কাজটা করে নিই। তো এটা একটা উদাহরণ, আমরা সাইন এক্সটা দেখছি, আশা করি এটা বুঝে গেছে। আচ্ছা, এবার আমরা একটা কঠিন উদাহরণ একটু দেখে নেই। যেমন আমাদের যদি দেয় y ইকুয়াল ln x, x ইকুয়াল 1/e, x ইকুয়াল e, এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করো। তো আমরা জানি y ইকুয়াল ln x, ln x এর গ্রাফটা হয় এরকম। এটা হচ্ছে 1,0, ln 1 এর মান 0 হয়। আচ্ছা, এখন x ইকুয়াল e, এর আনুমানিক মান হচ্ছে 2.712 এর মতো। তার মানে এটা অবশ্যই থেকে বড়। x ইকুয়াল e, এটা ধরে নিলাম x ইকুয়াল e রেখা। আচ্ছা, আর x ইকুয়াল 1/e, যেহেতু এটার মান 2.7 এর মতো, তার মানে 1/e এর মান অবশ্যই 1 এর ছোট। এটা 1/e ধরে নিলাম এখানকার কোনো রেখা, এটা হচ্ছে x ইকুয়াল 1/e রেখা। এখন এই জায়গাটা যদি আমি এরিয়া বের করতে চাই, আমি যদি সরাসরি লিখে ফেলি 1/e থেকে e, তাহলে আমার ক্ষেত্রফলটা বের হবে না। যেটা বের হবে সেটা হচ্ছে এইটা মাইনাস এটা বের হবে। কিন্তু যেহেতু আমি পুরোটার ক্ষেত্রফল চাচ্ছি, এই পুরোটার ক্ষেত্রফল আমি বের করতে চাচ্ছি, তাহলে কি কাজ করব দেখি বুঝি কিনা। 1/e থেকে 1 পর্যন্ত, 1/e থেকে 1 পর্যন্ত ln x এর ইন্টিগ্রেট করব, কিন্তু এই মানটা নেগেটিভ আসবে, ওকে পজিটিভ বানানোর জন্য মডুলাস দিব। প্লাস 1 থেকে e পর্যন্ত ln x এর মানটা পজিটিভই থাকবে, এটা যা আছে তাই। এই দুইটা ইন্টিগ্রেশন করে তারপর আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো এটার ইন্টিগ্রেশন বাকিটা সহজ, বাকিটা আমার আসলে করানোর উদ্দেশ্য না, এগুলো আমরা আগেই করে আসছি। তারপরে একটু আমি বলে দিই, ln x এর ইন্টিগ্রেশন মূলত করতে হয় ইউভির ফর্মুলা দিয়ে। আর এটা সরাসরি মনে রাখলে ভালো, সেটা হচ্ছে x ln x মাইনাস x প্লাস c। এটা যদি আমরা মনে না রাখতে পারি, ইউভির ফর্মুলা দিয়ে করব। তাহলে ln x ইন্টিগ্রেশন হচ্ছে x ln x মাইনাস x। তো আমরা জানি ইন্টিগ্রেশন করার পর লিমিটগুলো পাশে চলে যায়, এটা যে মানটা আসবে তাকে আমরা মড দিয়ে দেব, প্লাস x ln x মাইনাস x e1। এখান থেকে বাকিটা মনে হয় আমরা পারবো। 1 যদি বসায় দিই, ln 1 এর মান হচ্ছে 0, এটা 0 হয়ে যাবে। 1 বসালে এখানে 1, যদি 1/e বসাই, মাইনাস এখানে হবে 1/e ln 1/e মাইনাস 1/e। এখানকার যদি আমরা করি, যদি e বসাই তাহলে e ln e মাইনাস e মাইনাস 1 যদি বসাই, ln 1 এর মান 0, 1 বসালে 1। তো এটা হচ্ছে আমাদের। আর এখান থেকে আমরা যোগ বিয়োগ করবো, যা একটা কিছু আসবে, এখানে মড হবে, এই মানটা নেগেটিভ আসবে। আচ্ছা, এখান থেকে কত আসে, -1। 1/e কে লেখা যায় e ইনভার্স, e ইনভার্স। তো মাইনাস আগে নিয়ে আসা যায়, ln e এর মান হচ্ছে 1, তার মানে এখানে থাকে হচ্ছে -1/e মাইনাস 1/e। ln e এর মান 1, তার মানে e মাইনাস e, এটা 0 চলে আসে, এটা -1, এটা +1 থাকবে, এখানে মডুলাস। তার মানে এখান থেকে থাকে হচ্ছে 1/e 1/e, তার মানে -2/e, প্লাসের কারণে 2/e মাইনাস 1। তো যেহেতু মডুলাস 2/e, এটা মান কিন্তু একের ছোট, তার মানে মডুলাসের কারণে 1 - 2/e প্লাস 1
2 মাইনাস 2/e। এই ক্যালকুলেশন ঠান্ডা মাথায় পরে দেখে নেবে, এটা বোঝার উদ্দেশ্য না আপাতত, এটা আমরা পরে ক্যালকুলেশন দেখবো। আপাতত আমাদের এতটুকু বুঝলেই হবে কেন আমরা এরিয়াটা দিলাম। একই কথা y এর জন্য প্রযোজ্য। মূল আইডিয়াটা আমি একটু দেখাই। কোনো একটা গ্রাফ যদি এরকম হয়, যেহেতু এটা আমি y এর সাপেক্ষে আমি এতটুকুর এরিয়া বের করতে চাচ্ছি, কথার কথা এই এরিয়াটা আমি বের করতে চাচ্ছি। এটা ধরে নিলাম c, এটা ধরে নিলাম d, এটা ধরে নিলাম e। এখন y অক্ষের সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি, y অক্ষের ডানের জন্য আমার পজিটিভ আসবে, বামের জন্য আমার নেগেটিভ আসবে। কি বলতে চাচ্ছি, c থেকে e পর্যন্ত x dy এই পার্টটার এরিয়া তো পজিটিভই আসবে, e থেকে d পর্যন্ত এটা ভ্যালুটা নেগেটিভ আসবে, মডুলাস দিয়ে আমরা পজিটিভ বানায় ফেলবো, অথবা পুরোটার আগে নেগেটিভ দিয়ে দিলেই হবে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট 2, যেটা আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করবো। আশা করি আমাদের এই পর্যন্ত বোঝা গেছে। এটা গেল হচ্ছে আমাদের কনসেপ্ট 2। এবার আমরা কনসেপ্ট 3 নিয়ে একটু কথা বলি। 4টা কনসেপ্ট মাথায় রাখলে আমরা এখান থেকে সবগুলাই বুঝবো যে কিভাবে এরিয়া বের করতে হয়। আচ্ছা, এখন যদি আমাদের এরকম হয় যে এটা যে কোনো একটা ফাংশন f of x আর এটা যে কোনো একটা ফাংশন g of x, এখন বললো x ইকুয়াল a আর x ইকুয়াল b দ্বারা এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই জায়গাটুকুর এরিয়া বের করতে বলছে আমাদের। x ইকুয়াল a রেখা আর x ইকুয়াল b রেখা আর এই দুইটা ফাংশন দ্বারা যে আবদ্ধ জায়গাটা, এই জায়গাটার এরিয়া বের করতে বলছে। এটা আমরা কিভাবে বের করি সেটা একটু শুনি। আমরা প্রথমত যে কাজ করব, f of x ফাংশনটা a থেকে b এর মধ্যে কতটুকু এরিয়া দখল করছে এটা বের করব। তারপর a থেকে b এর মধ্যে g of x কতটুকু এরিয়া দখল করছে এটা বের করব। তারপর এটা থেকে যদি এটা বাদ দিয়ে দেই তাহলে আমরা মাঝের জায়গাটুকু পেয়ে যাব। মানে আইডিয়াটা হচ্ছে এরকম, a থেকে b এর মধ্যে f of x যে এরিয়াটা দখল করছে তার থেকে বিয়োগ করব a থেকে b এর মধ্যে g of x যে জায়গাটা দখল করছে। এই জায়গাটাকে আমরা একত্রে এভাবে করি, a থেকে b এর মধ্যে এটা হচ্ছে আমাদের জন্য আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ। a থেকে b এর মধ্যে আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ করে দিলেই হয়ে যাবে। যেটা উপরে থাকে সেটা অবশ্যই ক্ষেত্রফলটা বেশি হবে x অক্ষের সাপেক্ষে, আর লোয়ার কার্ভের ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা মাঝের এরিয়াটা পেয়ে যাব। তার মানে দুইটা ফাংশন দেয়া থাকলে তাদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে বলে, আর আমি যদি x অক্ষের সাপেক্ষে চিন্তা করি, সেটা হচ্ছে আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ। এখন কথা হচ্ছে এটার একটু কয়েকটা ভার্সন একটু দেখে আসি। যেমন যদি ব্যাপারটা এরকম হয়, f of x হচ্ছে আমাদের উপরে একটা ফাংশন, g of x হচ্ছে আমাদের x অক্ষের নিচে একটা ফাংশন। এখন বললো x ইকুয়াল a থেকে x ইকুয়াল b দ্বারা এই দুইটার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তো সেটা কেমন হবে? মানে আমার এবার এই এরিয়াটা বের করতে বলছে। এই ক্ষেত্রেও আমরা যেটা করব, দুইটা ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সব সময় হবে আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ। আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ। দেখি এটা কেন আসলে এটা মাইনাস করলাম এই ক্ষেত্র। আমাদের আসলে যখন আমি f of x সেট, আপার কার্ভ হচ্ছে এক্ষেত্রে f of x, যখন এটা a থেকে b এর মধ্যে এরিয়া বের করবো এটা বের হবে। আশা করি বুঝতেছি, যখন আমি a থেকে b পর্যন্ত g of x এর ইন্টিগ্রেশন করবো এটার ভ্যালুটা নেগেটিভ আসবে। যখন আমি এটা থেকে এটা বাদ দিব লোয়ার কার্ভের ইন্টিগ্রেশনটা নেগেটিভ আসবে। যখন আমি মাইনাস করতেছি, মাইনাস মাইনাস প্লাস, অটোমেটিক এটা ও প্লাস করে নিবে। তার মানে দুইটা ফাংশন দেয়া থাকলে আমরা সব সময় আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ করে দিব, তাহলে এদের মাঝের এরিয়াটা বের হয়ে যাবে, চাই সেটা নিচে থাকুক বা যেখানেই থাকুক। আবারও বলি কি বলতে চাচ্ছে, a থেকে b এর মধ্যে f of x এর ইন্টিগ্রেট করলে আমরা এই এরিয়াটা পাবো একটা পজিটিভ এরিয়া, ধরে নিলাম প্লাস 20। a থেকে b এর মধ্যে আমি যখন g of x এর ইন্টিগ্রেশন করব তখন এটা একটা নেগেটিভ এরিয়া পাবো, যেহেতু x অক্ষের নিচে, ধরে নিলাম এটা মাইনাস 8। যখন আমি 20 থেকে মাইনাস 8 করব তখন সেটা প্লাস 8 বানায় ফেলবে, মানে এই পুরো এরিয়াটা আমাকে দিয়ে দিবে। আশা করি এটার আইডিয়াটা বোঝা গেছে। আচ্ছা, এখন যদি সব সময় একটা আপার কার্ভ না থাকে, একাধিক থাকে, যেমন আমি কি বলতে চাচ্ছি, কথার কথা একটা ফাংশন আছে হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম ধরে নিলাম। তো এটা ধরে নিলাম হচ্ছে আমাদের f of x, এটা ধরে নিলাম আমাদের g of x। আমরা কয়েকটা বিন্দু নিয়ে নিই, এটা ধরে নিলাম c বিন্দু, এটা d বিন্দু, আর এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি a, আর এখানে আরেকটা বিন্দু নিয়ে নিচ্ছি b। এখন আমাকে বলছে a থেকে b এর মধ্যে এটা যতটুকু এরিয়া দখল করে এই এরিয়াটা বের করার জন্য x অক্ষের সাথে যতটুকু এরিয়া a থেকে b এর মধ্যে এই দুইটা কার্ভের মধ্যবর্তী সীমাবদ্ধ অঞ্চলে ক্ষেত্রফল বের করতে। এখন আমি সরাসরি a থেকে b আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ করতে পারবো না। কেন?
কারণ আশা করি বুঝতে পারতেছি কখনো আপার কার্ভ এফ অফ এক্স, কখনো আপার কার্ভ জি অফ এক্স এই অঞ্চলের মধ্যে। তাহলে কিভাবে করবো একটু দেখি। ফার্স্ট আমি এ থেকে সি আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ করবো। এর মধ্যে আপার কার্ভ হচ্ছে এইটা, মানে এফ অফ এক্স, এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স। সি থেকে ডি এর মধ্যে আপার কার্ভ হচ্ছে জি অফ এক্স, তার মানে এবার বাদ দিতে হবে জি অফ এক্স থেকে এফ অফ এক্স। আবার ডি থেকে বি এর মধ্যে আপার কার্ভ আবার এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স। তার মানে এভাবে দুইটা ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে বলে, আমরা আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ করব যদি আমি এক্স অক্ষের সাপেক্ষে করি। কনসেপ্ট 3.2 যেটা, যদি একই জিনিস আমার ওয়াই অক্ষের সাপেক্ষে করা লাগে, ধরে নিলাম এইটা একটা ফাংশনের গ্রাফ, আর ধরে নিলাম এইটা আমাদের আরেকটা গ্রাফ। এখন আমাদের বের করতে বলছে, আচ্ছা এটাকে চিত্রটাকে এভাবে না আঁকি, ধরে নিলাম এটা একটা ফাংশন আর হচ্ছে আমাদের এইটা আরেকটা ফাংশন, কথার কথা এমনিতে যে কোনো একটা নিলাম। এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, এটা হচ্ছে জি অফ এক্স। এখন আমাকে বলছে ওয়াই ইকুয়াল সি আর ওয়াই ইকুয়াল ডি দ্বারা এই কার্ভের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে, এতটুকু জায়গার এরিয়া বের করতে। এই ক্ষেত্রে আমাদের আপার কার্ভ আর লোয়ার কার্ভ নেই, হচ্ছে রাইট কার্ভ আর হচ্ছে লেফট কার্ভ। কারণ হচ্ছে এটা ওয়াই অক্ষের সাথে যে এরিয়াটা দখল করবে তার থেকে এটা যতটুকু এরিয়া দখল করবে যদি বাদ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাবো। তাহলে আমরা এই ক্ষেত্রে এরিয়া বের করবো হচ্ছে রাইট কার্ভ থেকে লেফট কার্ভের এরিয়াটা বাদ দিয়ে দিব, আর ইন্টিগ্রেশন এবার ওয়াই এর সাপেক্ষে করবো সি থেকে ডি। আশা করি আইডিয়া বোঝা গেছে, বাকি সব আইডিয়া এক্স অক্ষের মতো। তো এই তিনটা কনসেপ্ট আমাদের প্রচুর কাজে লাগবে। আমরা একটু পরে এগুলা আবার রিভিউ করব, আপাতত একটু আরেকটা জিনিস নিয়ে কথা বলে আসি। এবার সিমেট্রি, প্রতিসম, এই ব্যাপারটা আইডিয়া থাকা লাগে, অন্তত গ্রাফ আঁকার সময় চিন্তাটা কাজে লাগে। প্রতিসম এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলা লাগে। দেখি প্রতিসমের আইডিয়াটা কি একটু মাথায় নিয়ে নিই। যেমন আমরা যদি ধরে নিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স হচ্ছে এরকম। এই গ্রাফটাকে আমরা বলি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, এই কথাটা মিনিং কি? এক্স অক্ষের এই পাশে যেটা, এই পাশে সিমিলার একই জিনিস, জাস্ট এটার ইমেজ। আচ্ছা, যদি আমাদের এরকম থাকে, আমরা এটাকে বলি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। আমরা জানি এটা ওয়াই ইকুয়াল এক্স স্কয়ার রেখার সমীকরণ, এক্স স্কয়ারের সমীকরণ, যে ওয়াই অক্ষের এই পাশে যা আছে এই পাশে তাই আছে। আচ্ছা, যদি আমাদের এটা থাকে মডুলাস অফ এক্স, আশা করি আমরা বুঝতে পারতেছি এটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম। যদি আমাকে এক্স বা ওয়াই বলে, এটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, ওয়াই অক্ষের দিকে যা আছে ওয়াই অক্ষের দিকে তাই আছে। এখন এটাকে আমরা যে কোনো ইকুয়েশন থেকে কিভাবে বুঝবো সেটা একটু মাথায় নিয়ে নিই। কোনো একটা সমীকরণে যদি এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসালে সমীকরণটা যদি অপরিবর্তিত থাকে, সমীকরণটি অপরিবর্তিত থাকলে লেখচিত্রটি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। যে কোনো একটা সমীকরণে যদি আমরা এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসানোর পর সমীকরণটা যদি কোনো চেঞ্জ না হয় তাহলে সেটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। যেমন ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, আমি যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই সমীকরণটা যা আছে তাই থাকবে, তার মানে এইটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, যেটা আমরা আগেই দেখে আসছিলাম। বা ওয়াই ইকুয়াল মডুলাস অফ এক্স, এটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, কারণ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে যা আছে তাই থাকবে। আচ্ছা, একই কথা যদি আমরা ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসালে সমীকরণটা অপরিবর্তিত থাকে তাহলে সমীকরণটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। আইডিয়াটা কিরকম? যেমন ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, আমরা ওয়াই এর জায়গায় যদি মাইনাস ওয়াই বসাই সমীকরণটা কোনো চেঞ্জ হয় না, তার মানে এটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো আশা করি এরকম উদাহরণ বোঝা যাচ্ছে। অথবা বেসিক্যালি আমরা এভাবে বলি, কোনো একটা সমীকরণে এক্স এর সবগুলা পাওয়ার যদি জোড় থাকে, এক্স এর সবগুলা পাওয়ার যদি জোড় থাকে সেটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। কেন? কারণ এক্স এর সব পাওয়ার জোড়, কথাটা মিনিং হচ্ছে মাইনাস এক্স বসালেও কোনো চেঞ্জ হবে না। একই কথা কোনো একটা সমীকরণে ওয়াই এর সবগুলা ঘাত যদি জোড় থাকে তাহলে সেটা ওয়াই অক্ষের এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। যেমন এখানে আমি একটা ইকুয়েশন লিখতেছি এক্স কিউব, এইটা কোনো অক্ষের সাপেক্ষে প্রতিসম কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। কেন? কারণ এখানে ওয়াই এর ঘাতটা জোড়, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসালেও কোনো চেঞ্জ হবে না, তার মানে এটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। আচ্ছা, আর কিছু কিছু জিনিস আছে যেটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। যেমন
আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9, আশা করি জানি এটা একটা বৃত্তের সমীকরণ। এটা উভয় অক্ষের সাপেক্ষে প্রতিসমাকরণ, দুইটার পাওয়ারের জোর। তারপর এটা যে কোনো একটা কিছুর ইকুয়েশন, আমি ধরে নিলাম এটা যে কোনো একটা কিছুর ইকুয়েশন। এটা এক্স এবং ওয়াই দুইটা অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, কারণ এক্স এর পাওয়ারও জোর, ওয়াই এর পাওয়ারও জোর। তো এই ধরনের আইডিয়াগুলো আমাদের মাথায় রাখা লাগবে। তো আমি পুরা ব্যাপারগুলো এতক্ষণ পর্যন্ত যা যা বললাম একটু রিভিউ করে নিই, তারপর আমরা দেখবো যে কোনো কিছুর ক্ষেত্রফল বের করা আমরা এই কনসেপ্টগুলো দিয়ে করতে পারবো। শুরুতে আমরা শিখছিলাম যে কোনো জিনিসের যদি কোনো একটা কার্ভের এরিয়া বের করা লাগে, একক কার্ভ কোনো একটা গ্রাফ যদি থাকে, সেটা আমরা ইন্টিগ্রেট করি হচ্ছে ওয়াই ডিএক্স এ থেকে বি পর্যন্ত, যদি এক্স অক্ষের সাপেক্ষে করি। আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে করি যে কোনো একটা গ্রাফের, তাহলে সেটাকে আমরা লিখি এক্স ডিওয়াই সি থেকে ডি, যদি এটা সি আর এটা ডি হয়। আচ্ছা, এটা আমাদের কনসেপ্ট 1 ছিল। কনসেপ্ট 2টা ছিল এরকম, যদি কোনো একটা জিনিসের এক্স অক্ষের নিচে চলে আসে, যদি আমি এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে চাই, যে পার্টটুকু নিচে চলে আসবে এরিয়া বের করার সময় সেটাকে আমরা মডুলাস দিয়ে দিব। এ থেকে সি পর্যন্ত নর্মালি ইন্টিগ্রেশন বের করব, সি থেকে বি পর্যন্ত যে এরিয়াটা বের করবো ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটা নেগেটিভ আসবে, যেহেতু আমি এরিয়া বের করতে চাচ্ছি মডুলাস লাগাই দিয়ে পজিটিভ বানায় ফেলবো। এটা হচ্ছে কনসেপ্ট 2। কনসেপ্ট 3 হচ্ছে কোনো একটা যদি দুইটা গ্রাফ থাকে, তাহলে আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ করলে এদের মাঝের জায়গার এরিয়া বের করা যাবে। দুইটা জায়গা থাকলে আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ। আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে করি, রাইট কার্ভ মাইনাস লেফট কার্ভ। আর প্রতিসমার ব্যাপারটা হচ্ছে এক্স এর জায়গায় যদি আরো অনেক কিছু সাপেক্ষে প্রতিসম বের করা যায়, আপাতত এই দুইটাই মাথায় রাখি। ওয়াই ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে, ওয়াই ইকুয়াল মাইনাস এক্স রেখার সাপেক্ষে, অনেক কিছু সাপেক্ষে প্রতিসম নিয়ে চিন্তা করা যায়, আপাতত দুইটাই মাথায় রাখি। সেটা হচ্ছে যদি এক্স এর পাওয়ার জোর থাকে সবগুলা, তাহলে সেটা হবে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, যদি ওয়াই এর পাওয়ার সব জোর থাকে সেটা হবে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। তো এই কনসেপ্টগুলো আমরা মাথায় রাখলে আমরা দেখবো, এখন আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব, বিভিন্ন ধরনের অ্যাডমিশনে যেগুলো আসছে বা একাডেমিকে আসছে, অথবা কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেমও সলভ করবো। আশা করি এই কনসেপ্টগুলো ক্লিয়ার। যদি এই পর্যন্ত কারো না বুঝা থাকি, এই পর্যন্ত জিনিসগুলো আবার একটু দেখে নেই।